ট্রাইব্যুনালের যে আইনটি এখন আছে এবং সাথে ট্রাইব্যুনাল আইনের যে বিধি আছে, এটি কিন্তু এখন যেভাবে আছে এটি যথেষ্ট এই বিচারের জন্য। কারণ এই আইনের অধীনে ইতিমধ্যে প্রায় 56টি রায় হয়েছে, এখনও আরও 30টি মামলা এই আইনের অধীনে বিচারাধীন আছে। আসলে আইন বা বিধি পরিবর্তন বা আইন বা বিধি প্রয়োগ এটি ন্যায় বিচারের উপরে খুব বেশি ডিপেন্ড করে না। ন্যায় বিচার ডিপেন্ড করে যে এই আইন বা বিধিটি কার হাতে ব্যবহৃত হচ্ছে। যে ওই চেয়ারে বসে থাকবেন বিচার করার জন্য আর তার হাতে যারা বিচারটা তুলে দিবেন তাদের হাতেই ডিপেন্ড করবে। আপনি আইন পরিবর্তন করে একদম সব কিছু দুই পক্ষের চাহিদা মতো দেন, তারপরেও বিচারক যদি ন্যায়পরায়ণ না হয়, আপনি এই আইন পরিবর্তন করে কোনো লাভ হবে না। সেজন্য আমরা বারবার বলছি আইন পরিবর্তনের চেয়ে চেয়ার পরিবর্তনটা জরুরি। সেটি এই সরকার করেছেন। ট্রাইব্যুনালে 3 জন বিচারক নিয়োগ করেছেন, তারা এদেশের প্রথিত যশা বিচারকদের মধ্যে অন্যতম ছিলেন। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারা ন্যায় বিচার করবেন, আমরা সেটা আশা করছি, এ জাতি আশা করছে। আর স্পেসিফিক যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেটি কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে যে অপরাধের ব্যাখ্যা সেকশন 3 সাবসেকশন 2-তে ছিল, সেখানে শুধু অপরাধের বর্ণনাটা ছিল যে এইগুলাই হলো অপরাধ, কিন্তু কি করলে এটা অপরাধ হবে এটা রোম স্ট্যাটিউটে ছিল। সেটিকে অ্যাজ ইট ইজ এনে এখানে বসানো হয়েছে। কেন বসানো হয়েছে? যে রোম স্ট্যাটিউটে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটাই হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, যেটি আমাদের দেশে ছিল না। এতদিন বিচার করা হয়েছে বিচারকদের ওনাদের ব্যাখ্যা অনুযায়ী, কিন্তু এখনকার ব্যাখ্যাটা সারা পৃথিবীব্যাপী জাতিসংঘের অধীনে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, সেই সংজ্ঞাটাই এখন এখানে প্রতিস্থাপন করা হলো। সাথে আসামিদেরকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন আদেশের ব্যাপারে তারা আপিল করতে পারবেন। আরও একটি সুযোগ যেটা দেওয়া হয়েছে সেটি হলো যে এই আইনের অধীনে যারা বিচার চাইবেন তারা আগের আইনের এখন যেটা বিদ্যমান আছে তার চেয়ে অনেক বেশি ডিফেন্স সুবিধাগুলো পাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে একটি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গঠিত আছে এবং সেখানে এখন 20 জন তদন্তকারী কর্মকর্তা দায়িত্বে নিয়োজিত আছেন এবং প্রায় 200 কর্মকর্তা এবং কর্মচারী এই সংস্থায় কাজ করেন, যেটি স্পেসিফিক একটি আইনের অধীনে প্রতিষ্ঠিত এবং কার্যকর চালিয়ে যাচ্ছে। আশুলিয়ার কথা বললেই সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটা আমাদের মনে আসে সেটি হলো একটি ভ্যানে 7টি লাশ, তাদেরকে চ্যাংগোলা করে ছুঁড়ে মারা হচ্ছে, সেগুলার তারপরে সেখান থেকে নিয়ে একটি পুলিশ ভ্যানে রাখা হলো। পুলিশ ভ্যানে রেখে পুলিশ ভ্যান সহ সেটাকে পুড়িয়ে দেওয়া হলো। কেন পুলিশ ভ্যানে রাখা হলো? যেন এটি প্রমাণ করা যায় যে ছাত্ররা পুলিশ ভ্যান পুড়িয়ে দিয়েছে। এটি এই জন্য রাখা হয়েছিল। এই তদন্ত সংস্থার অধীনে এটিকে তদন্ত করা ইতিমধ্যে হয়ে গেছে। কে পেট্রোল এনেছে, কে আগুনটা লাগিয়েছে, কে লাশগুলো উপরে তুলেছে, কে ভ্যান থেকে পুলিশ ভ্যানে নিয়েছে, প্রত্যেকটা পার্সনকে আমরা আইডেন্টিফাই করেছি। আমরা গণতদন্ত কমিশন করে জাতিকে এটা এখন জানাবো না। আমাদের তদন্ত সংস্থার অধীনেই এই তদন্তগুলো ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। এটি আমরা যখন আদালতে দাখিল করব তখন এ জাতি জানতে পারবে। আর সাভার এবং আশুলিয়ার প্রত্যেকটি ঘটনার ব্যাপারে আমরা তদন্ত করছি এবং আমরা বারবার সেখানে যাচ্ছি। যিনি প্রশ্নকারী তিনি খুব শিগগিরই জানবেন যে আমরা ওখানের প্রত্যেকটি ঘটনাকে তুলে নিয়ে আসবো।